আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট। ছবি দেখতে পাচ্ছেন তো না? ছবি দেখে তো বোঝা যাচ্ছে যে ওয়্যারহাউস জিনিসটা কি, যেখানে আমরা আমাদের র ম্যাটেরিয়ালস কিংবা সেমি ফিনিশ প্রোডাক্টস কিংবা ফিনিশড প্রোডাক্টস এই জিনিসগুলোকে যে স্টোর করি, সেই জায়গাটা হচ্ছে ওয়্যারহাউস। কোথায় করি স্টোর? ওয়্যারহাউসে করি। হ্যাঁ, কিন্তু ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই শব্দটা স্টোরেজের থেকে আরেকটু বেশি ব্যাপক। কেন? স্টোরেজ ম্যানেজমেন্ট বলতে স্টোরে যে ইনভেন্টরিগুলি আছে বা যে ম্যাটেরিয়ালগুলি আছে বা ফিনিশ প্রোডাক্ট আছে সেই জিনিসটাকে ম্যানেজ করাটাকে বোঝায়। হ্যাঁ, আর ওয়্যারহাউস ম্যানেজমেন্ট বলতে ওই স্টোরেজ ম্যানেজমেন্টটা তো আছে, তার সাথে এখানে যে মানুষ কাজ করে, পিপল বা ওয়ার্কার, হ্যাঁ, তাদেরকেও ম্যানেজ করতে হয়। এবং এই ওয়্যারহাউসে যে ইনভেন্টরি আছে দেখেন, এইগুলোকে মুভমেন্টের জন্য অনেক ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় না, এই ইকুইপমেন্টগুলোও ম্যানেজ করতে হয়। ঠিক আছে, যারা ওয়ার্কার কাজ করে তাদের একটা স্কেডিউল করতে হয় না, কে ডে শিফটে করবে, কে নাইট শিফটে করবে, হ্যাঁ, বা কার কাজ কতক্ষণ হবে বা অল্টারনেটিভ শিফট কি হবে, এটা কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার। তারপরে হচ্ছে যে ইকুইপমেন্টগুলি থাকে সেইটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এবং শুধু এটা ছাড়া ওয়্যারহাউস ইটসেলফ একটা তো কি একটা প্রপার্টি না, এটার রেন্ট আছে, এইটার আপনার আলাদা যে ফ্যাসিলিটিগুলি আছে, ইলেকট্রিসিটি বলেন, স্পেস বলেন, তারপর হচ্ছে সিকিউরিটি সিস্টেম। ওয়্যারহাউসের তো একটা সিকিউরিটি সিস্টেম আছে না? সিকিউরিটি সিস্টেমটা একটা হচ্ছে যে অগ্নি নির্বাপন, হ্যাঁ, আগুনের ব্যাপারে ফায়ার সিকিউরিটি, আর একটা হচ্ছে কি চুরি ডাকাতি, এগুলো হতে পারে না। তো সেটার জন্য তো এখানে আপনার অনেক ক্লোজ সার্কিট ক্যামেরা বা এ ধরনের আরো অনেক ইকুইপমেন্ট লাগে। তো ওয়্যারহাউস ম্যানেজমেন্ট হচ্ছে সব কিছু ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই জন্য স্টোর ম্যানেজমেন্ট যেটা, এটা একটু হচ্ছে বড় কনসেপ্ট। আসলে দেখি ওয়্যারহাউস ম্যানেজমেন্টের আমরা ডেফিনেশনটা কি আছে। Warehouse management refers to the process of overseeing and controlling all operations within a warehouse to ensure the efficient storage, organization, movement of goods. It involves managing inventory, equipment, people, workflow to optimize store space, streamline operation, and meet business objectives as timely order fulfillment and cost রিডাকশন। তাহলে ওয়্যারহাউসের মধ্যে দেখেন কি কি জিনিস আমরা ম্যানেজ করছি: ইনভেন্টরি, ইকুইপমেন্ট, পিপল এবং ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো মানে কি? কোন কাজটার পরে কোন কাজটা হবে, এইটার একটা ওয়ার্কফ্লো আমাদের ম্যানেজ করতে হচ্ছে। এবং এইটা তারপর হচ্ছে স্টোর স্পেসটাকে আমরা কি করছি? ম্যানেজ করছি। অপারেশন স্ট্রিমলাইন করছি। কি জন্য? আমাদের অবজেক্টিভটা কি? টাইমলি অর্ডার ফুলফিলমেন্ট। কেন করছি? টাইমলি অর্ডার ফুলফিলমেন্ট মানে অর্ডার আসলে সেটা যাতে আমরা টাইমলি কি করতে পারি? ডেলিভারি দিতে পারি এবং খরচ কমাতে পারি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেজন্য আমরা এই জিনিসগুলোকে ম্যানেজ করছি। এখন ওয়্যারহাউস ম্যানেজমেন্টটাকে আমরা ব্রডলি তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বেসড অন ওনারশিপ। ওনারশিপ মানে ওয়্যারহাউসের ওনারশিপটা কার কাছে, ওয়্যারহাউসের মালিককে, এটার উপর বেস করে আমরা একটা ভাগ করতে পারছি। তিন ভাগে ভাগ করছি। ওয়্যারহাউস বেসড অন ওনারশিপের উপর বেসড করে প্রাইভেট ওয়্যারহাউস, পাবলিক ওয়্যারহাউস অ্যান্ড বন্ডেড ওয়্যারহাউস, তিন ধরনের ভাগ। আবার বেসড অন ফাংশন মানে কি? ওয়্যারহাউস কি কাজ করছে সেটার উপর বেস করে আমরা কয়টা ভাগ করছি? ডিস্ট্রিবিউশন সেন্টার, ফুলফিলমেন্ট সেন্টার, কোল্ড স্টোরেজ ওয়্যারহাউস, র ম্যাটেরিয়াল ওয়্যারহাউস অ্যান্ড ফিনিশ গুডস ওয়্যারহাউস। দেন বেসড অন টেকনোলজি, ম্যানুয়াল ওয়্যারহাউসিং, সেমি অটোমেটেড ওয়্যারহাউসিং অ্যান্ড ফুললি অটোমেটেড ওয়্যারহাউসিং। তাহলে মূলত ব্রডলি আমরা তিনটা ভাগ: based on ownership, based on function, based on technology। আবার এগুলোকে আবার সাবডিভিশন করা হচ্ছে। দেখি আমরা প্রাইভেট ওনারশিপ কোনটা? যে আমার নিজের ওয়্যারহাউস, আমি কি করছি? প্রোডাকশন করছি, আমি সেল করব, আমার একটা নিজের ওয়্যারহাউস আছে রাখার জন্য। পাবলিক ওয়্যারহাউস কি? পাবলিক ওয়্যারহাউস হচ্ছে আমি যদি থার্ড পার্টি কারোর ওয়্যারহাউসটা নিচ্ছি, মানে পাবলিকলি, মানে আমার নিজের না, এটা হচ্ছে গভর্নমেন্ট কিংবা থার্ড পার্টি ওয়্যারহাউস আমি কি করছি? ভাড়া নিচ্ছি। হ্যাঁ, ভাড়া নিচ্ছি। সেভাবে ওপেন ফর মাল্টিপল বিজনেস অপারেটেড বাই থার্ড পার্টি কোম্পানিজ। আচ্ছা, মানে ওখানে অনেকেই নিচ্ছে, আমিও রাখছি, তারপরে লিখনও রাখছে, তাই না? আরো অনেকে রাখছে সেখানে, মানে ওটা পাবলিক।
নট প্রাইভেট। আর প্রাইভেটে তো শুধু আমার একার জিনিস থাকবে এবং সেটার মালিকানা আমার কাছে থাকবে। পাবলিকের মালিকানা অন্যের কাছে থাকবে এবং সেখানে অনেকে রাখবে, অনেক পাবলিক রাখবে, ঠিক আছে। বন্ডেড ওয়্যারহাউসিং কি? বন্ডেড ওয়্যারহাউসিং হচ্ছে গভর্নমেন্ট অথরাইজড ওয়্যারহাউস। গভর্নমেন্ট যাদেরকে অথরাইজড করবে তারাই এটা পরিচালনা করবে। এখানে কোন গুডসগুলি থাকবে? বাইরে থেকে আমরা কিছু গুডস নিয়ে আসি না ইম্পোর্ট করে, সেগুলো ওখানে থাকবে এবং তখনই সেগুলোকে ওইখানে ডিউটি দেওয়ার পরই সেগুলোকে ছাড়া হবে। সো ডিউটিটা কালেকশনের জন্য গভর্নমেন্ট কি করে? এটাকে বন্ডেড ওয়্যারহাউসে রাখতে হয়। হ্যাঁ, নিয়মটা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউসে আসবে, ওখান থেকে ডিউটি দিয়ে তারপরে মালগুলো বের হবে, ঠিক আছে। কোনগুলো মাল? ইম্পোর্টেড মাল। বন্ডেড কিউ যে চিটাগংয়ে বা পোর্টে যেগুলো থাকে ওখানে ডিউটি দিয়ে তারপর বের হবে, কিংবা আপনার একটা প্লেনেও আসতে পারে বা অন্য দেশ থেকে যেখানে আমাদের ট্রেন কমিউনিকেশন আছে, ধরুন ইন্ডিয়া থেকে ট্রেনেও আসতে পারে, বাট ওইগুলো থাকবে হচ্ছে বন্ডেড ওয়্যারহাউসে, ডিউটি দেবে দেন ওখান থেকে বের হবে। বেসড অন ফাংশন। আচ্ছা, এখন ওয়্যারহাউসের ফাংশন, বিভিন্ন ওয়্যারহাউস বিভিন্ন ফাংশন থাকতে পারে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার। ওয়্যারহাউসটা যদি ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে কাজ করে তাহলে সেইটাতে কিন্তু খুব অনেক বেশি পণ্য স্টক করে রাখার দরকার। ডিস্ট্রিবিউশন সেন্টার কি? ডিস্ট্রিবিউশন সেন্টার হচ্ছে যেখান থেকে খুব র্যাপিড কি মালগুলা ওখানে মানে ওখানে স্টে করার জন্য মালগুলাকে ওখানে রাখা হয় না, ওইখানে রাখা হয় যাতে ওইখান থেকে সরাসরি শোরুমে যেতে পারে অথবা কাস্টমারের কাছে যেতে পারে। তাহলে এটা কি? ফোকাসড অন র‍্যাপিড মুভমেন্ট অফ গুড ফর ডেলিভারি টু রিটেলার্স এন্ড কাস্টমার্স। তাহলে ডিস্ট্রিবিউশন ওয়্যারহাউসের মূল উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিবিউশন ওয়্যারহাউসে আমরা জিনিসটা পাঠাবো, ওইখান থেকে সরাসরি শোরুমে যাবে কিংবা কাস্টমারের কাছে যাবে, স্টোর করার জন্য উদ্দেশ্য না। সো ওইখানে অনেক স্পেস থাকবে না, কম স্পেস থাকবে। ফুলফিলমেন্ট সেন্টার কি? ফুলফিলমেন্ট সেন্টার হচ্ছে হ্যান্ডেল ই-কমার্স অর্ডার ইনক্লুডিং পিকিং, প্যাকিং, শিপিং। তাহলে ফুলফিলমেন্ট সেন্টারে তিনটা কিওয়ার্ডস, পিকিং, প্যাকিং, শিপিং। ই-কমার্সের কাজ যারা করে, ই-কমার্স থেকে যে জিনিসগুলো আসে এসে এক জায়গায় জড়ো হয় না, ওরা কি করে? ই-কমার্সের যদি শিপে আসে, প্লেনে আসে, ট্রেনে আসে, পিক করে ওই ওয়্যারহাউসটাতে এনে কি করে? প্যাক করে এবং এটাকে পাঠিয়ে দেয় কাস্টমারের কাছে। তাহলে এখানে ওরা এই ফুলফিলমেন্ট সেন্টারসটা হচ্ছে মূল জায়গা থেকে আপনার জিনিসটা পিক করে, প্যাক করে এবং এটা শিপিং করে দেয়। তাহলে সেটাকে বলছে ফুলফিলমেন্ট সেন্টার। হ্যাঁ, এটার কাজটা আবার আলাদা। এটা কি করে? ই-কমার্সের জন্য ব্যবহার হয়। দেন কোল্ড স্টোরেজ, এটা কিন্তু ফাংশন মানে ওয়্যারহাউসের কাজ অনুযায়ী আমরা ভাগ করছি। কোল্ড স্টোরেজে কি হয় লেখা? যে জিনিসগুলো পেরিশেবল, সহজে পচে যায়, যেমন কি শাকসবজি, তারপরে হচ্ছে ফল, তারপরে আর কি হতে পারে ফ্লাওয়ার, ফুলও কিন্তু অনেক আছে। আবার কিছু জিনিস আছে মেডিসিন, যেগুলো আপনার লাগবেই, এটা লাগবেই। তো আরেকটা হচ্ছে, আর দুইটা হচ্ছে র ম্যাটেরিয়ালস আর ফিনিশ গুডস আলাদা হচ্ছে। কোনো কোনো স্টোরেজে র ম্যাটেরিয়ালসটা থাকে আর কোনো কোনো স্টোরেজে ফিনিশ গুডসটা থাকে। র ম্যাটেরিয়ালস, ফিনিশ গুডস একসাথে কম ওয়্যারহাউসে থাকে। র ম্যাটেরিয়ালস জিনিসটা আলাদা, সেটা ফ্যাক্টরিতে গিয়ে জিনিস বানানো হয় এবং তারপরে কি হয় ফিনিশ প্রোডাক্টসটা আরেক জায়গায় থাকে। তাহলে ফাংশন অনুযায়ী এটা আবার আলাদা। এখন দেখেন বেসড অন টেকনোলজি। টেকনোলজি তিন ধরনের হতে পারে। ম্যানুয়াল, পুরাটাই হাতে হবে, কথা বলেন না, পুরাটাই কি হবে? হাতে, ম্যানুয়ালি। যেমন এখানে লোকজন অনেক ওয়ার্কার থাকবে, ওরা মাথায় করে নিয়ে যাবে জিনিসপত্র, তাই না? বা খুব বেশি হলে কি হবে? ঠেলা গাড়ি কিংবা এরকম ভ্যান, এভাবে করে জিনিসগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে, বা ট্রলিতে ঠেলে ঠেলে নিচ্ছে মানুষ, যেখানে ফিজিক্যাল মানে যে লেবার ওটা বেশি দরকার। ম্যানুয়াল মানে সব হাতে হাতে। আর একটা হচ্ছে সেমি অটোমেটেড। সেমি অটোমেটেডে কি থাকছে? ফিজিক্যাল লেবারও লাগছে, আবার কি এখানে কিছু টেকনোলজি ইউজ হচ্ছে, যেমন বারকোড স্ক্যানিং। বারকোড স্ক্যানিং কিন্তু নিজে নিজে হচ্ছে না, একটা স্ক্যানার কিন্তু একজনকে নিয়ে কি করতে হচ্ছে? স্ক্যান করতে হচ্ছে, বাট ওটাতে কিন্তু টেকনোলজি ইউজ হচ্ছে, রাইট? তো এখানে একটা কম্বিনেশন হচ্ছে, সেটা হচ্ছে সেমি অটোমেটেড ওয়্যারহাউসে এখানে ফিজিক্যাল লেবারও লাগছে, আবার কি টেকনোলজিও এখানে ইউজ হচ্ছে। আর ফুললি অটোমেটেড কি? যেখানে আমরা রোবোটিক্স টেকনোলজি ইউজ করছি, তাই না? ধরেন ওই যে মাল আসছে, এসে চেইনের মধ্যে পড়ছে, চেইন ঘুরছে এবং বিভিন্ন স্টেজে গিয়ে এক একটা আমরা দেখি না টিভিতে
যে কোথাও প্যাকিং হচ্ছে, কোথাও সিল লাগাচ্ছে, কোথাও কিন্তু হ্যান্ড টাচ হচ্ছে না, পুরাটাই মেশিনে হচ্ছে বা রোবট ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে ফুললি অটোমেটেড ওয়্যারহাউস। ঠিক আছে, আচ্ছা এখন আসেন ফাংশনস অফ ওয়্যারহাউস ম্যানেজমেন্ট। ওয়্যারহাউস ম্যানেজমেন্টের ফাংশন কি? প্রথমটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যা যা এখানে আছে ইনভেন্টরি সেগুলো ম্যানেজ করা। তারপরে হচ্ছে স্টোরেজ অপটিমাইজেশন, মানে প্রত্যেকটা ইঞ্চি যেন কি হয়, অপটিমাইজেশন হয়, ইউজ হয়, হ্যাঁ সেরকম ভাবে ডিজাইন করা এবং সেভাবে মালগুলোকে সেখানে সাজিয়ে রাখা, আমাদের গুডসগুলিকে বা প্রোডাক্টগুলিকে। অর্ডার ফুলফিলমেন্ট, এখান থেকেই কিন্তু অর্ডার ফুলফিলমেন্ট হয়, তাই না? ওয়্যারহাউস থেকে অর্ডার যখনই শোরুমে আসে, শোরুম ওয়্যারহাউসকে বলে, ওয়্যারহাউস থেকে সেই জিনিসগুলো যে জিনিসটার অর্ডার আসে সেটা কি করা হয়, সেটা স্টোর থেকে বের করা হয় এবং প্যাক করে পাঠানো হয়। তাহলে অর্ডার ফুলফিলমেন্ট হচ্ছে ওয়্যারহাউসের আরেকটা ফাংশন। দেন ওয়ার্ক ফ্লো অ্যান্ড লেবার ম্যানেজমেন্ট, ওই যে বললাম ওয়্যারহাউস ম্যানেজমেন্টের মধ্যে লেবার ম্যানেজমেন্টও আছে, তাদেরকে ম্যানেজ করতে হয়। ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট, ইকুইপমেন্ট কি আছে, কনভেয়ার্স আছে, তারপরে আছে কি ফর্কলিফটস আছে, আরো যা যা মেশিন ব্যবহার করা হয় সবগুলোকে কি করতে হয়, ম্যানেজ করতে হয় না, মেইনটেনেন্স করতে হয় না, নষ্ট হয়ে গেলে ঠিক করতে হয়, সেগুলো মেইনটেনেন্স করতে হয়, লুক আফটার করতে হয়, সেই প্রসিডিউরগুলো আপনার ওয়্যারহাউস ম্যানেজমেন্টের একটা ফাংশন। তারপর হচ্ছে ইনভেন্টরি রিসিভিং অ্যান্ড ডিসপ্যাচ। ইনভেন্টরি আসলে সেটাকে কি করতে হয়, রিসিভ কিভাবে করে বলেন তো? লিখতে হয় না, আইদার আপনি কম্পিউটারে ইনপুট দিবেন নইলে আপনি ফিজিক্যালি লিখবেন, তাহলে এটা হচ্ছে রিসিভিং। তারপরে ওয়ার্ক ফোর্স যেগুলো আছে তাদেরকে দিয়ে কি করবেন, জিনিসগুলোকে ওরা এনে ঠিক জায়গা মতো রাখবে, সেটা একটা ফাংশন। ডিসপ্যাচ মানে কি, আবার এটাকে পাঠানো, একটা হচ্ছে রিসিভ করা আর একটা হচ্ছে ডিসপ্যাচ করা, দুটোই এটার ফাংশন। ডেটা অ্যান্ড রিপোর্টিং, ডেটা আবার এই ডেটা রিপোর্টিং কি, যা জিনিস আপনার কাছে আছে সবকিছু আপনাকে কি করতে হচ্ছে, একটা হিসাব রাখতে হচ্ছে না, আবার এই হিসাবটা কি করতে হচ্ছে আপনার ম্যানেজমেন্টকে টাইম টু টাইম, কোনটার উইকলি রিপোর্ট, কেউ দেয় মান্থলি রিপোর্ট, কেউ আবার ডেইলি রিপোর্টও দিতে হয়, যেগুলো খুব ভ্যালুয়েবল আইটেম সেগুলো কিন্তু ডেইলি রিপোর্ট যাবে। সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স, ওই যে বললাম চুরি ডাকাতি, আগুন লাগা, এই জিনিসগুলো কিন্তু মানে এই ব্যাপারগুলো লুক আফটার করতে হয়। ওকে, তারপর আসেন ইম্পর্টেন্স অফ ওয়্যারহাউস ম্যানেজমেন্ট। কেন আমরা ওয়্যারহাউস ম্যানেজমেন্ট করি? ইম্পর্টেন্ট হচ্ছে ইফেক্টিভ ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এনশিওরস improved operational efficiency, reduce operational cost, enhance customer satisfaction due to faster order fulfillment and better inventory accuracy and fewer losses. এই কারণগুলোই হচ্ছে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, এই কারণগুলোর কারণে ওয়্যারহাউস ম্যানেজমেন্ট আমরা করি, এই সুবিধাগুলো আমরা পাই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট যদি আমরা করি। দেন আসেন ওয়্যারহাউসের সাইট সিলেকশন। এখন যখন আপনি কোথাও একটা ওয়্যারহাউস বানাবেন, আপনার তো প্রথমে সিলেক্ট করতে হবে যে সাইটটা কোথায় আপনি সিলেক্ট করবেন, সাইটটা কেমন। আচ্ছা, প্রথমে আপনার কনসিডারেশন কি একটা প্রক্সিমিটি টু মার্কেট, মানে কি মার্কেট কত কাছে, ওয়্যারহাউস আপনি একটা বানিয়েছেন সেখান থেকে আপনার মার্কেটটা কতটা কাছে। আচ্ছা, এটা সুবিধা কি, মার্কেট কাছে না হলে কি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি হবে, কাস্টমারের কাছে জিনিসটা যেতে সময় অনেক বেশি লাগবে, আপনার অনেক লস হবে এবং ওয়্যারহাউসের ভাড়া গুনতে হবে, তাই না? তারপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এন্ড ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। এখন আপনি দেখলেন মার্কেট কাছে, কিন্তু মার্কেটে যাওয়ার রাস্তা নাই, থাকে না যে আপনার হয়তো জায়গাটা কাছাকাছি কিন্তু মাঝখানে একটা খাল, সেটার উপর কোনো ব্রিজ নাই, কিংবা পাকা রাস্তা নাই। পাকা রাস্তা একটা বড় ব্যাপার, হয়তো ভাঙা চোরা উদ্যোগক্ষেত্র, মানে অথবা সেরকম ট্রান্সপোর্টেশন ভালো নাই ওখানে যে আপনি মালটা বাজার কাছে কিন্তু পাঠাতে পারছেন না। সো শুধু বাজার কাছে হলে হবে না, রাস্তা থাকতে হবে এবং ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল থাকতে হবে। রাস্তা আছে কিন্তু ট্রান্সপোর্ট নাই ওখানে, হ্যাঁ, শুধু কোনো প্রত্যন্ত অঞ্চলে, সেখানে হয়তো কোনো ট্রাক বা বাসের সেরকম কি নাই, অফিস নাই বা ওরা ওখানে অপারেশন করে না, তাহলেও কিন্তু হবে না। আর একটা কি দেখতে হবে, কস্ট অফ ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাকশন। আপনি এমন একটা জায়গা নিলেন যেখানে কি সবকিছু কাছে, রাস্তা খুব ভালো, হ্যাঁ, ফ্লাইওভার আছে, তারপরে কি আছে, এক্সপ্রেস হাইওয়ে আছে, কিন্তু জমির দাম অনেক, সেটাও আপনার পোষাবে না, সেটাও আপনার ক্যালকুলেশন করতে হবে। তারপরে কি লেবার অ্যাভেলেবিলিটি অ্যান্ড কস্ট, যেখানে আপনি ওয়্যারহাউসটা করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেবারদের থাকার কাছাকাছি ভালো ব্যবস্থা আছে কিনা।
লেবাররা কিন্তু ট্রান্সপোর্টে করে আসবে না, দেখেছেন লেবাররা সবসময় হেঁটে আসে, খেয়াল করেছেন? গার্মেন্টসের শ্রমিকরা ইভেন ওরা বাস এফোর্ড করতে পারে না। তো লেবার যাতে কাছাকাছি থাকে, এইটা করলে কি হয়, আপনি কম খরচে লেবার পাবেন। আর এমন যদি হয় যে আপনার দূর থেকে লেবার আনতে হবে, তাহলে কিন্তু আপনার লেবার কস্ট বেড়ে যাবে, কারণ ওদের ট্রান্সপোর্টেশনটা তখন আপনাকে দিতে হবে। আইদার আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করতে হবে লেবারটা আনার জন্য বাস বা এরকম কিছু, অথবা ওদের ট্রান্সপোর্টেশন কস্টটা আলাদা করে দিতে হবে, সেগুলো আপনার কস্ট বেড়ে যাবে। তারপর দেখেন রেগুলেটরি অ্যান্ড ট্যাক্স, আরেকটা হচ্ছে ইউটিলিটি সার্ভিসেস। যেখানে আপনি ওয়্যারহাউসটা করবেন সেখানে কি থাকতে হবে? ইউটিলিটি সার্ভিসেস মানে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, এগুলো কাছাকাছি থাকতে হবে। এবং এখন আরেকটা জিনিস এক্সট্রা লাগে, সেটা হচ্ছে কি আইটি ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? হ্যাঁ, ওয়াইফাই বা অন্যান্য জিনিসগুলা এখানে চলবে আর কি। আচ্ছা, রেগুলেটরি অ্যান্ড ট্যাক্স কনসিডারেশন। রেগুলেটরি ট্যাক্স কনসিডারেশন জিনিসটা কি, কোনো অঞ্চলে যদি ওয়্যারহাউস আপনি করেন সেটার জন্য আপনি কি পাবেন, কিছু ট্যাক্স বেনিফিট পাবেন। যেমন শহর থেকে একটু দূরে গভর্নমেন্ট কি করে, যাতে সারা দেশে উন্নয়নটা কি হয়, সমানভাবে হয়, সেজন্য দেখা যায় পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে যদি আপনি কোনো ফ্যাক্টরি করেন সেখানে আপনার ট্যাক্স বেনিফিট দেওয়া হয়। হ্যাঁ, সেটা আপনি কনসিডারেশনে আনতে পারেন যে আপনার হয়তো বাজেট কম, কিন্তু পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে কি আপনি শ্রমিক অনেক পাচ্ছেন, আবার কি পাচ্ছেন, আপনি ট্যাক্স এক্সাম্পশন পাচ্ছেন, কিন্তু আপনার হয়তো কস্ট বেড়ে যাচ্ছে। তখন আপনার ক্যালকুলেশন করতে হবে আপনার খরচ যেটা কমছে, হ্যাঁ, ট্যাক্সের কারণে কিংবা ওয়ার্কার কাছাকাছি পাওয়ার কারণে, কম খরচে ওয়ার্কার পাওয়ার কারণে, সেই কম খরচটা কম্পেনসেট করতে পারছে কিনা ট্রান্সপোর্টেশন কস্টকে, ঠিক আছে? এই জিনিসটা আপনি ক্যালকুলেশন করবেন। আর একটা হচ্ছে প্রক্সিমিটি টু সাপ্লায়ার। আমরা তো বললাম যে মার্কেটের কাছাকাছি আমরা কি নেব, ওয়্যারহাউস নেব, কিন্তু আমাদের যে সাপ্লায়ার, যাদের কাছ থেকে আমরা মাল আসে, তাদেরও কাছাকাছি থাকাটা জরুরি। সো আমাদের এমন যে আমরা কিছু ম্যাথস করেছি না ওয়্যারহাউসের, এমন জায়গায় হতে হবে যেখান থেকে আমাদের সবকিছু কাছাকাছি। তো আমরা কয়েকটা সেন্টার অফ, সেন্টার অফ অরিজিন, গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি, তো যেখানে আমরা কয়েক 4-5টা লোকেশনের কি কস্ট ক্যালকুলেশন করেছি না, বিভিন্ন ভেরিয়েবলের ওয়ার্কারদের কাছাকাছি, তারপরে কি ট্রান্সপোর্টেশন কস্ট, এরকম প্রত্যেকটা জিনিস আমরা ক্যালকুলেশন করে সেন্টার অফ গ্র্যাভিটি একটা বের করব। তো এই ওয়্যারহাউসের সেন্টার অফ গ্র্যাভিটি বের এই আইটেমসগুলোই তো মনে হয় ছিল, তাই না? ম্যাথে প্রক্সিমিটি টু মার্কেট, ইউটিলিটি, এগুলোই তো খরচের খাতায় ছিল। তো এগুলো সব কনসিডার করে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বের করেছিলাম। তো আমরা তো ম্যাথ আগেই করে ফেলেছি। আচ্ছা, এখন আরেকটা কি কনসিডারেশন আছে, এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এনভায়রনমেন্টাল কনসিডারেশন কি, কোনো জায়গায় কি হয়, ভূমিকম্প প্রবণ হয় না? কোথায়? এটা জাপান, তাই না? তারপরে কোন আমাদের বাংলাদেশ কি বলেন তো, ফ্ল্যাট, হ্যাঁ। আবার এখন ক্যালিফোর্নিয়া কি, ছাই। তো ওখানে কিন্তু দাবানলটা একটা কি, এটা কনসিডারেশনে আনতে হবে। হ্যাঁ, আপনারা কি দেখেছেন ইউটিউবে যে বিশেষভাবে নির্মাণ হওয়ার কারণে একটা বাড়ি পড়েনি, তার চারপাশে সব বাড়ি পুড়ে গেছে, দেখেছেন এটা? তাহলে কি করতে হবে, যদি আপনি ওখানে ওয়্যারহাউস তৈরি করেন তাহলে আপনাকে ওই টেকনোলজি ইউজ করতে হবে যেটাতে আগুন লাগবে না। এটা খুবই আশ্চর্যজনক না? দেখেছেন লিখন বাড়িটা, দেখুন চারপাশে সব বাড়ি পুড়ে গেছে, একটা লোকের বাড়িতে আগুন টাচই করেনি, ইভেন কোনো দাগও লাগে নাই, অথচ তার পাশের বাসা পুড়েছে। তাহলে এখন আমাদের ন্যাচারাল যে ক্যালামিটি গুলো আসে সেগুলোকে কোনো জায়গায় খুব ঝড় হয়, তো সেখানে কিন্তু যেমন এটা চিরঙ্গে, বাংলাদেশের ক্ষেত্রে কি চট্টগ্রামের ন্যাচারাল যে ডিজাস্টার সেটার জন্য আমরা কি কনসিডার করবো, ঝড়, তাই না? বা সাইক্লোন। কিন্তু ঢাকায় কিন্তু ওইভাবে হিট করে না ঝড় সাইক্লোন, ঢাকাতে কোনটা হিট করে, ফ্লাড। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হয়, সেটা হচ্ছে এখানে আছে না যে ক্রাইম জোন, কোন এরিয়া আছে কি ক্রাইম জোন, তাই না? মোহাম্মদপুর, সেটাও কনসিডার করতে হবে। যখন আপনি ওয়্যারহাউস করবেন আপনি সব লুট হয়ে যাবে, দেখবেন আপনি গেছেন গার্ডকে হাত পা বেঁধে কিছু নাই, আর মাল সব নাই। তো এই জিনিস ক্রাইম জোনেও কিন্তু আমরা ওয়্যারহাউস যখন আমরা করবো আমরা চিন্তা করবো যে রাখলাম মাল, গার্ড আমি রাখি আর না রাখি কোনো মানে কিছু যায় আসে না, ওর হাত পা বেঁধে নিয়ে যাবে জিনিসপত্র। আচ্ছা,
তারপরে হচ্ছে ফিউচার স্কেলেবিলিটি কি, যে আমি এমন জায়গায় ওয়্যারহাউস করব তখন আমার মাথায় থাকতে হবে এখন তো এটা ছোট আছে, এক্সপ্যান্ড করা যাবে নাকি জিনিসটাকে, সেই জায়গাটা আছে নাকি, তাই না? আমরা যদি শহরে কোনো এক জায়গায় করি, এই বিল্ডিংটাকে আপনি আর পাশে এক্সপ্যান্ড করতে পারবেন? উপরে করা যাবে, 20 তলা হয়ে গেছে। তো এখানে করলে আমার মাথায় রাখতে হবে আমি এইখানে আর এক্সপ্যান্ড করতে পারবো। হ্যাঁ, আমার এক্সপ্যান্ড করতে গেলে অন্য আরেকটা বিল্ডিং নিতে হবে, আর অন্য জায়গা যেখানে খোলা বা আশেপাশে আরো জায়গা আছে, ধরেন আপনি দেখলেন যে আপনার একটা বিল্ডিং আছে, পাশের জমিটা এখনো বিল্ডিং হয়নি, খালি আছে, তো আপনার যদি এক্সপ্যানশন প্ল্যানটা থাকে তাহলে আপনার সেইভাবে ওয়্যারহাউস নিতে হবে, অথবা আপনার অন্য লোকেশনে ওয়্যারহাউস নিতে হবে। এটা তো উপরেও বানানো যাবে না, এটা পাশেও বানানো যাবে না, কারণ এটা লিমিট ইউজ করা হয়েছে। রিস্ক অ্যান্ড সিকিউরিটি, ওই যে বললাম যে রিস্ককে কনসিডার করতে হবে, সেটা আপনার ন্যাচারাল ডিজাস্টারও হতে পারে এবং হাই ক্রাইম এরিয়াজও হতে পারে। ওকে, স্টেপস ইন ওয়্যারহাউস সিলেকশন। ওয়্যারহাউস সিলেকশনের জন্য আমরা কোন স্টেপগুলো নিব? প্রথমে আমরা আমাদের অবজেক্টিভটা ডিফাইন করব, যে আমাদের ওয়্যারহাউসের অবজেক্টিভ কি, সেটা কি ডিস্ট্রিবিউশন সেন্টার নাকি স্টোরেজ, মানে আমাদের সব মাল এসে ওখানে লট করা লাগবে নাকি একটা ডিস্ট্রিবিউশন সেন্টার, অবজেক্টিভটা আগে নির্ধারণ করতে হবে। দেন আমরা কি করব? অ্যানালাইজ নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট, দেন শর্টলিস্ট পটেনশিয়াল লোকেশন, আমরা ম্যাথ করেছি না, শর্টলিস্ট করেছি পটেনশিয়াল লোকেশনগুলোকে, দেন কস্ট বেনিফিট অ্যানালাইসিস, প্রত্যেকটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব, কন্ডাক্ট সাইট ভিজিট, তারপর আমরা সাইট ভিজিট করব, দেন আমরা একটা ডিসিশন নেব। এগুলো হচ্ছে একটা ওয়্যারহাউস সিলেকশনের স্টেপস। আচ্ছা, চ্যালেঞ্জেস গুলো কি? চ্যালেঞ্জেস হচ্ছে কস্টটাকে ব্যালেন্স করা একটা চ্যালেঞ্জিং। কিভাবে? একদিকে আপনি খরচ কমাতে যাবেন, আরেকদিকে এটাকে ব্যালেন্স করাটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। ডাইনামিক মার্কেট ট্রেন্ডস, ডাইনামিক মার্কেট ট্রেন্ডস বলতে কি বোঝাচ্ছে? মার্কেটের সব ট্রেন্ডটা সবসময় চেঞ্জিং না, এবং এখন কিন্তু অনেক বেশি চেঞ্জিং। একটা জিনিস আগে হয়তো 5 বছর একটা জায়গায় থাকতো, কিন্তু এখানে আজকে আপনি একটা জিনিস করলেন, কালকে এটা চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে টেকনোলজিক্যাল কারণে, টেকনোলজিক্যাল মানে অ্যাডভান্সমেন্টটা খুব দ্রুত হয়, সো এটার সাথে কিন্তু কোপ আপ করাটা ইজি না, তাই না? আপনি আজকে একটা ভার্সন শিখলেন, সময় নিয়ে ধরেন একটা সফটওয়্যার বা কিছু, কালকে দেখলেন আরেকটা চলে আসছে, এটা কাজ হচ্ছে না। আজকে একটা ল্যাপটপ কিনলেন, কালকে দেখলেন যে আরো অ্যাডভান্স যে সফটওয়্যারগুলো আসছে ওইটা আপগ্রেড আর নিচ্ছে না। এখন আমার ল্যাপটপ প্রায় দেখি মেসেজ দেয় যে এটা চলবে না, ওইটা চলবে না, তার মানে ওইটার লাইফ শেষ, ওইটাকে আপগ্রেড করেও আর কিছু করা যাবে না। তো এটা যদি খুব বেশি হয় তখন এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার না? কয়বার আপনি এটা চেঞ্জ করবেন? কস্ট ইম্পর্টেন্ট আছে, রেগুলেটরি আনসার্টেনিটিস আছে, যেমন ট্যাক্স ল, তারপরে হচ্ছে বিভিন্ন লগুলো তো হঠাৎ আসে, তাই না? এটার কিনা আপনার প্রিপারেশন থাকে, হঠাৎ করে গভর্নমেন্ট চেঞ্জ হলো, ল চেঞ্জ হয়ে গেল, পলিটিক্যাল রিজনে ল চেঞ্জ হতে পারে, এবং ট্যাক্স লটাও কিন্তু চেঞ্জ। এখন হঠাৎ করে 50% ফ্যাট বসিয়ে দিয়েছে না, সব কিছুর উপরে খেতে যান রেস্টুরেন্টে দেখবেন যে 50%, হ্যাঁ আলাদা, তারপর টিস্যু এইটা সেটা অনেক কিছুর উপর হঠাৎ করে কিন্তু মাঝে মাঝে কিছু ধাক্কা আসে। এগুলো হচ্ছে ওয়্যারহাউসের ক্ষেত্রে জিনিসগুলো চ্যালেঞ্জ। ওয়্যারহাউস লেআউট ডিসিশন, লেআউট কি? প্ল্যান, তাই না? আচ্ছা, আগে কিন্তু ওইভাবে লেআউট করা হতো, দেখেন পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে, আর্কিটেকচারে এইভাবে ডিজাইন করতো, কিন্তু এখন কিন্তু সব অটোক্যাডে 3D লেআউট করে, ঠিক আছে? আমরা 3D লেআউটও দেখবো। আচ্ছা, ওয়্যারহাউস লেআউট ডিসিশন হচ্ছে যে এমন ভাবে ডিসিশনটা নিতে হবে যেটা কি করবে, আমাদের ওয়ার্ক ফ্লোটাকে স্মুথ করবে এবং কস্ট রিডাকশন করবে, মানে ডিজাইনটা এমন ভাবে হতে হবে। অবজেক্টিভস গুলো কি? মিনিমাইজ, ম্যাক্সিমাইজ স্পেস, স্ট্রিমলাইন ম্যাটেরিয়াল ফ্লো, এনহ্যান্স অ্যাক্সেসিবিলিটি, ইমপ্রুভ সেফটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি। ম্যাক্সিমাইজ স্পেস হচ্ছে, এখন দেখেন আগের বাসাগুলো আপনারা দেখবেন, বাসার কথা যদি আমি বলি, বারান্দাগুলো অনেক বড় থাকতো, স্পেসগুলো অনেক স্পেস আনইউটিলাইজ থাকতো, কিন্তু এখন দেখেন মডার্ন অ্যাপার্টমেন্টগুলো প্রত্যেকটা মানে ইঞ্চি কিন্তু ইউটিলাইজ করা, তাই না? প্ল্যানিংটা খুব সুন্দরভাবে করা, আগের বাসায় কিন্তু এভাবে প্ল্যানিং থাকতো, ফাঁকা রাখা হতো। তো ওয়্যারহাউসটাকে কিন্তু আমরা ম্যাক্সিমাইজ করতে হবে স্পেসটা। স্ট্রিমলাইন ম্যাটেরিয়াল বলতে এনশিওর লজিক্যাল স্মুথ মুভমেন্ট, আপনার ম্যাটেরিয়ালগুলো যে আপনি মুভমেন্ট করবেন মাঝখানে কি জায়গাটা থাকতে হবে, তাই না? স্পেস থাকতে হবে, আবার স্পেসটা খুব বড় হওয়া যাবে না, আবার একদম ছোট হওয়া যাবে না। আপনি মুভমেন্ট করবেন কি দিয়ে সেটার উপর ডিপেন্ড করবেন, হ্যাঁ ট্রলি বা ছোট ট্রাক যেটা দিয়ে আপনি মুভমেন্ট করবেন সেই অনুযায়ী আপনার জায়গাটা মাঝখানে রাখতে হবে।
তারপরে হচ্ছে এনহ্যান্স অ্যাক্সেসিবিলিটি, যাতে ইজি অ্যাক্সেস হয়, অ্যাক্সেস মানে যাওয়া আসাটা ইজি হয় সেভাবে ডিজাইন করতে হবে। ইমপ্রুভ সেফটি, সেফটিটা মেজার মাথায় রাখতে হবে। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি মানে কি, এমনভাবে ডিজাইন করতে হবে যে ভবিষ্যতে কি করা যায়, এটাকে চেঞ্জ করা যায়। অনেক সময় হয় না, দুইটা ফ্ল্যাট যখন পাশাপাশি লাগানো থাকে আমরা এরকম ভাবে করি না যে এমনভাবে ডিজাইন করলাম যে মাঝখানের ওয়ালটা ভেঙে দিয়ে পরে আমরা কি করতে পারি, যাতে এটাকে বড় করে ফেলতে পারি, আবার মাঝখানে একটা ওয়াল দিয়ে যাতে এটাকে পার্টিশন করা যায়। তো এটা মাথায় রাখতে হবে যে আমরা এক্সপ্যান্ডও যাতে করতে পারি, আবার যাতে এটার ভিতরে চেঞ্জও করতে পারি। ওকে, ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন ওয়্যারহাউস লেআউট ডিসিশন। যখন আমরা ওয়্যারহাউসের লেআউটটা ডিজাইন করব তখন আমরা কি কি ফ্যাক্টর কনসিডার করব? নেচার অফ গুডস, available space, material handling equipment and workflow requirement। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের ডিজাইনটা করতে হবে। মানে যখন আমরা ডিজাইনটা করব আমরা কি কি জিনিস চিন্তা করব সেটা বলছি। আর কি আছে? স্টোরেজ মেথড, লেবার এফিশিয়েন্সি, সেফটি এন্ড কমপ্লায়েন্স, ফিউচার গ্রোথ। এখন দেখেন কিছু ডিজাইন আমি দিয়েছি। ইউ শেপ লেআউটটা দেখেছেন কর্নারে কিরকম? ইউ এর মতো, তাই না? এখানে একদিক দিয়ে মাল ঢুকছে আর একদিক দিয়ে কিন্তু বের হচ্ছে গুডস গুলা, দুইটা কিন্তু গেট আলাদা, দেখতে পাচ্ছেন? একই গেট দিয়ে কিন্তু ঢুকছে বা বের হচ্ছে না, কিন্তু এই যে রাখার সিস্টেমটা সেটা কিন্তু ইউ এর মতো একদম কর্নারে। তাহলে এটার ডিজাইনটা কিরকম? রিসিভিং এন্ড শিপিং এরিয়াস আর লোকেটেড অন দ্য সেম সাইট উইথ স্টোরেজ ইন বিটুইন। হ্যাঁ, রিসিভিং এন্ড শিপিং এরিয়াস আর লোকেটেড অন দ্য সেম সাইট, সেম সাইডে মানে দুইটাই সামনে, পিছনে না, দুইটাই সামনে। আর মাঝখানে সাইডটা কি হচ্ছে? মাঝখানে সাইডটা কি হিসাবে ইউজ হচ্ছে? স্টোরেজ হিসাবে। আর দুই পাশটা কি হিসাবে ইউজ হচ্ছে? একটা হচ্ছে ঢোকার গেট, একটা হচ্ছে বাইরের গেট, মাঝখানের স্পেসটা কি? স্টোরেজ। এটা হচ্ছে ইউ শেপ। আচ্ছা, দেন আসেন আই শেপ। আই শেপটার ছবি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আই শেপটা কিরকম? রিসিভিং এন্ড শিপিং এরিয়াস আর এট অপোজিট এন্ডস। তার মানে কি? ঢোকার রাস্তা যেদিকে, বের হওয়ার রাস্তা উল্টা দিকে। আচ্ছা, এবং শেপটা আয়ের মতো না? সেকেন্ড পিকচারটা শেপটা আয়ের মতো। আচ্ছা, এখানে তাহলে স্টোরেজটা হচ্ছে মাঝখানে, তাই তো? আর একদিকে ঢোকার গেট আর একদিকে বের হওয়ার গেট। আচ্ছা, এইটার ইউজটা কি? ওয়্যারহাউস উইথ সেপারেট ইনকামিং এন্ড আউটগোয়িং ফ্লোস। আর একটা এল শেপ, থার্ড পিকচার, থার্ড ওয়ান। এল শেপটা দেখতে পাচ্ছেন? এল শেপটা কি ক্লিয়ার? এটা কিন্তু ঢোকার এবং বাইরে যাওয়ার যে রাস্তা সেটা সেম সাইড না। প্রথম পিকচারটাতে সেম সাইড ছিল, এইটা কি? একদিকে সামনে আর একদিকে পাশে, তাই না? একটা হচ্ছে সামনে আর একটা কিন্তু পিছনে না, পাশে। এই শেপটা কি ক্লিয়ার পিকচারে? আচ্ছা, রিসিভিং এন্ড শিপিং এরিয়াস আর লোকেটেড এট পারপেন্ডিকুলার এন্ড, ঠিক আছে? এন্ড ফর্মিং অ্যান এল শেপ। এটা কি অ্যাডভান্টেজ কি? সেপারেট রিসিভিং এন্ড শিপিং এরিয়াস ইফেক্টিভলি, সুইটেবল ফর মিডিয়াম সাইজড ওয়্যারহাউস এন্ড মডারেট ওয়ার্কফ্লো। লাস্ট ওয়ান কি? মডিউলার লেআউট। মডিউলার লেআউটটা কিরকম দেখেন তো? মডিউলার লেআউটটা একটা চারকোনা ঘর, তার মধ্যে আলাদা আলাদা জোন আছে, তাই না? আলাদা আলাদা জোন আছে, ছোট ছোট আলাদা জায়গা দেখতে পাচ্ছেন? Divided into distinct zones for different purposes such as bulk storage, picking, packing. Bulk storage এক জায়গায় রাখা হচ্ছে, আবার পিকিং করার জায়গাটা আলাদা, আবার প্যাকিং করার জায়গাটা আলাদা। একটা ঘরের মধ্যে আলাদা আলাদা জোন ভাগ করা। Highly flexible, easy to adapt to changing needs. E-commerce ইউজ করা হয় ই-কমার্স আর মাল্টি প্রোডাক্ট ওয়্যারহাউসের ক্ষেত্রে। তাহলে লেআউটগুলো ক্লিয়ার? ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা শেপ কিরকম এটা আপনারা চাইলে এরকম ভাবে ড্রয়িং না করেও নিজেদের মতো ড্রয়িং করতে পারেন। জাস্ট আই শেপটা আয়ের মতো করে দেখিয়ে দেবেন, জাস্ট ডোর লিখে দেখিয়ে দেবেন, যেটা এদিক দিয়ে বের হচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে, জাস্ট বুঝতে পারলে বুঝতে আমাকে। ইউ শেপটা ওরকম একটা ইউ এর মতো শেপ করে এদিকে কিছু গাড়ি ওদিকে কিছু গাড়ি হালকা একটু, হ্যাঁ হালকা একটু স্কেচ করে দিতে পারেন। তারপরে কারণ এগুলো তো ড্রয়িং করাটা একদম ইজি। যখন আপনারা এল শেপ বা ইউ শেপ লিখবেন তখন যদি আপনারা এঁকে দেন তাহলে এখানে একদম ফুল মার্কস, একটা মার্কস তো কাটার কোনো ব্যবস্থা নেই। লিখন এটা ইজি না? লিখন এটা আঁকবে, হ্যাঁ। আচ্ছা, কি ফাংশনাল এরিয়া ইন
ওয়্যারহাউস লেআউট। আচ্ছা দেখেন ওয়্যারহাউসে কি কি জায়গা থাকে, একটা হচ্ছে রিসিভিং এরিয়া, হ্যাঁ রিসিভিং এরিয়ার পিকচারটা দেখেন, যেখানে ফার্স্ট পিকচার বা ফার্স্ট ওয়ান হচ্ছে রিসিভিং এরিয়ার পিকচার কর্নারে, কেমন এখানে কি হচ্ছে যখন মালগুলো আসছে বা গুডসগুলো আসছে তখন ওয়ার্কাররা কি করছে রিসিভ করছে, মানে এটা হচ্ছে একদম ডোরের সামনে রিসিভিং এরিয়া, যেটা ইনডোর যেখান দিয়ে ট্রাকটা ঢোকে সেটার একদম সামনেই হচ্ছে রিসিভিং এরিয়া। দেন কি বলছে স্টোরেজ এরিয়া, স্টোরেজ এরিয়ার পিকস হচ্ছে সেকেন্ড ওয়ান, দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো র‍্যাকস আছে এবং কার্টুনগুলো সেই র‍্যাকের উপর সাজানো আছে। থার্ড ওয়ান হচ্ছে পিকিং এরিয়া, যখন কোনো অর্ডার আসে তখন কি করা হয় পিক করা হয়, তো একজন ওয়ার্কার এসে কি করছে এখান থেকে পিক করছে এবং দেখেন ও একটা ট্রলির মতো নিয়ে আসছে, এখানে পিক করে এটা দিয়েও নিয়ে যাবে। ওকে দেন প্যাকিং এন্ড ডিসপ্যাচ এরিয়া, প্যাকিং হচ্ছে যে ও নিয়ে আসছে এখন ট্রলি করে, এখন আলাদা আলাদা প্যাক করা হচ্ছে অর্ডার অনুযায়ী, কেউ হয়তো 5টা অর্ডার করেছে, কেউ হয়তো 10টা অর্ডার করেছে, একজন ওয়ার্কার কি করছে দেখেন তো প্যাক করছে। আচ্ছা আরেকটা কি ক্রস ডকিং এরিয়া, সেটা কি for goods that bypass storage ensure a designated cross docking area to expedite shipment। এরা কি করছে এরকম স্টোর করছে না, একটা ট্রাক নিয়ে আসছে কিছু গুডস, এইটা আবার একটা জায়গায় রেখে সাথে সাথে কি অন্য ট্রাকে উঠে যাচ্ছে, তাই না, দুইটা ট্রাক কিন্তু রেডি আছে, একজন এসে কি করছে গুডসটা ডিসপ্যাচ করছে আর একজন সাথে সাথে সেটাকে পিক করে নিচ্ছে। তাহলে এই এরিয়াটা যেখানে একজন রাখছে আর একজন নিচ্ছে, দেখছেন এখানে আপনার ইয়েলো যে অ্যারো মার্কস দিয়ে দেখানো হচ্ছে গুডসটা রাখা হচ্ছে, এটা হচ্ছে স্টোরেজটাকে বাইপাস করছে, স্টোরেজের প্রয়োজন হচ্ছে না এখানে, এখানে একজন মাল ডেলিভারি করছে আর একজন পিক করার জন্য রেডি আছে, দুইটা ট্রাক দেখছেন, একজন মালটা এখানে গুডসটা এখানে রাখছে আর একটা ট্রাকের সাথে সাথে উঠে যাচ্ছে, এটাকে বলছে ক্রস ডকিং এরিয়া। এটা কি করছে বাইপাসিং স্টোরেজ। দেন লাস্ট ওয়ান হচ্ছে মিসেলেনিয়াস এরিয়া, মিসেলেনিয়াস এরিয়া দেখেন একটা প্ল্যানের মধ্যে দেখাচ্ছে, এক জায়গায় এমপ্লয়মেন্টের ফ্যাসিলিটি আলাদা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, মেইনটেনেন্স জোন আছে, ওয়াস্ট ডিসপোজাল এরিয়া আছে, দেখেন 4টা ভাগ আছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আবার পুরাটা মিসেলেনিয়াস এরিয়ার একটা লেআউট। ওকে বেশি হয়ে গেছে আজকে, আচ্ছা ঠিক আছে তাহলে ক্যামেরাটা অফ করেন।